যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। জুলাই বিপ্লবী হাদিকে হত্যা আর তফসিলের পরের দিন প্রার্থী গুলিবিদ্ধ, একই ঘটনা, কিন্তু হেডলাইন পড়লে মনে হবে যেন দুইটা ভিন্ন জগৎ। কোনো এক পত্রিকার চোখে শহীদ হাদি বিপ্লবী, আর তথাকথিত মূলধারার পত্রিকার চোখে তিনি শুধুই একজন প্রার্থী। কেন খুন হাসিনা পালানোর পরেও তাদের হেডলাইনে তাকে প্রধানমন্ত্রী নামে সম্বোধন করা হয়, অথচ অন্যদের বেলায় জোটে জঙ্গি বা সাম্প্রদায়িক বা উগ্রবাদী ট্যাগ? আপনি কি জানেন খবরের কাগজের এই শব্দচয়ন নিছক কোনো ভুল নয়, বরং এটি আপনার মগজ ধুলাই করার এক সুগভীর ষড়যন্ত্র। 17 বছর ধরে চলা এই শব্দ সন্ত্রাস আর হেডলাইন ন্যারেটিভের মুখোশ ছিঁড়ে ফেলতে আজ আমরা দেখব মিডিয়ার সেই নোংরা খেলার আদ্যপান্ত। দেখব কিভাবে হেডলাইন ন্যারেটিভের মাধ্যমে বছরের পর বছর ধরে কালচারাল ফ্যাসিজমকে উস্কে যাচ্ছে প্রথম আলো, ডেইলি স্টারের মতো নিউজ মিডিয়াগুলো। চলুন একটু নড়ে চড়ে বসা যাক। প্রথমে আপনাদের বুঝতে হবে হেডলাইন ন্যারেটিভটা আসলে কি। হেডলাইন ন্যারেটিভ বলতে বোঝায় খবরের শিরোনামের মাধ্যমে পাঠকের মনে কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে একটি বিশেষ ধারণা বা দৃষ্টিভঙ্গি তৈরি করা। সহজ কথায় একটি ঘটনাকে মিডিয়া কিভাবে উপস্থাপন করছে এবং শিরোনামের শব্দচয়নের মাধ্যমে পাঠকের মগজে কি বার্তা ঢোকাতে চাইছে, সেটাই হলো হেডলাইন ন্যারেটিভ। প্রিন্ট মিডিয়া বা সংবাদপত্রের এই হেডলাইনগুলো কিন্তু কোনো র্যান্ডম ইনসিডেন্ট না, এটা সরাসরি একজন পাঠকের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে। তাদের শব্দচয়ন আর ফ্রেমিং বলে দেয় দায় কার উপর চাপানো হবে। শুরুতে বলা ওসমান হাদি ভাইয়ের ঘটনার দিকেই চোখ রাখা যাক। 13 ডিসেম্বর প্রকাশিত দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামটা দেখেন, জুলাই বিপ্লবী হাদিকে গুলি করে হত্যার চেষ্টা। এদিন বেশিরভাগ পত্রিকার শিরোনামই এই ধরনের ছিল, কিন্তু এই একই দিনে প্রথম আলোর শিরোনামটা ছিল তফসিলের পরের দিন প্রার্থী গুলিবিদ্ধ। এই দুইটা লেখাকে যদি একটু কম্পেয়ার করি, আমার দেশের হেডলাইনে জুলাই বিপ্লবী ট্যাগটি ব্যবহার করা হয়েছে, হাদিকে যেখানে বিপ্লবী হিসেবে সম্বোধন করা হয়েছে। যখন কোনো একটা ব্যক্তিকে বিপ্লবী হিসেবে চিহ্নিত করা হয় বা বিপ্লবী হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সে সাধারণ কোনো মানুষ থাকে না, সে একজন নায়ক, সে একজন চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়। আর এই হেডলাইন হত্যার চেষ্টা, এই শব্দটা দিয়ে আসলে বোঝায় যে এখানে কোনো একটা ষড়যন্ত্র চলতেছে, তাকে মারার জন্য কোনো একটা গোষ্ঠী কাজ করতেছে, এরকম একটা বিষয় এখানে দাঁড়ায়। এই হেডলাইনটা পড়ার সাথে সাথে পাঠকের মনে কি জন্ম নিবে? পাঠকের মনে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা জন্ম নিতে পারে। তার মধ্যে এটা হচ্ছে যে এই যে বিপ্লবটা হয়ে গেল বা গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এটা আসলে এখন আর সেফ না। গণ অভ্যুত্থানে বা এই বিপ্লবে যারা ভূমিকায় ছিল তারা এখন বিভিন্ন ষড়যন্ত্রে পড়ে যেতে পারে। এই ধরনের চিন্তা চেতনা মানুষের মাথায় কাজ করবে। আর প্রথম আলো ন্যারেটিভটা দেখেন, ওদের কথায় হাদির পরিচয় শুধুই একজন প্রার্থী, তিনি একজন ভোটের মাঠের খেলোয়াড়, তাকে অন্য 10 জন প্রার্থীর মতোই ক্ষমতার লোভে মত্ত একজন হিসেবে দেখা হতে পারে। ধরেন হিরো আলম একটা আসলে দাঁড়ালো এবং গুলিবিদ্ধ হলো, তো হিরো আলম যেমন একটা প্রার্থী, এখানে শরীফ ওসমান হাদিটাকেও ঠিক সেরকমই একটা প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। এখানে তফসিলের পরদিন কথাটি উল্লেখ করে ঘটনাটিকে নির্বাচনী সংঘাতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, অর্থাৎ এইগুলি আদর্শের কারণে নয়, বরং সিট দখল বা ক্ষমতার দ্বন্দ্বের কারণে হয়েছে। এই ধরনের শিরোনাম বা হেডলাইন ঘটনাটিকে একটি রুটিন ওয়ার্ক বা স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন করে, অর্থাৎ এখানে বিশেষ কোনো বিষয় কাজ করে না। বাংলাদেশের নির্বাচনের সময় যেসব মারামারি হয়, এটা জাস্ট তারই একটা পুনরাবৃত্তি। হাদি ভাই শহীদ হয়ে যাওয়ার পর প্রথম আলো কি নিউজ করে জানেন? ওসমান হাদি মারা গেছেন। শুনে যেন মনে হচ্ছে জাস্ট একটা সাধারণ একটা মানুষ, সে মারা গেছে, গুলি খাইছিল 7 দিন আগে, এমন একটা বিষয়। কোথাও যেন কোনো সমস্যা নেই। এখনো পর্যন্ত হাদিকে নিয়ে মতিউর রহমানের পত্রিকা যতগুলা নিউজ করেছে, তার একটাতেও হাদি ভাইয়ের নামের সঙ্গে কোনো রকম ফ্রেজ ইউজ করা হয়নি। জাস্ট হাদি অথবা ওসমান হাদি। এখানে ফ্রেজ বলতে বোঝাচ্ছি যে বিপ্লবী বা গণ অভ্যুত্থানের নায়ক ইত্যাদি, এরকম কোনো ফ্রেজ এখানে ইউজ করা হয় নাই। জাস্ট একটা সাধারণ র্যান্ডম মানুষ হিসেবে তারা হেডলাইনটা করেছে। একইভাবে শেখ হাসিনাকেও স্বৈরাচার বলতে নারাজ পত্রিকাটি, বরং হাসিনাকে ঘিরে যেসব নিউজ করেছে সেখানে মেইন হেডলাইনে তারা কি লিখেছে জানেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কলামে যতগুলা নিউজ আছে, একটা নিউজে আপনি ফ্যাসিস্ট বা লেখাটা দেখতে পাবেন না, বরং তাদের কয়েকটা হেডলাইন দেখেন। ছাত্র জনতার বিজয়, শেখ হাসিনার বিদায়, যেন তার ক্ষমতা থেকে নামানো হয় নাই, নিজ ইচ্ছায় চলে গেছে। বিশ্বের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর। ভাই সিরিয়াসলি 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করছিল? আচ্ছা চলেন আরো দেখি। নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাহাঙ্গীরনগরের আরেক শিক্ষক। চিন্তা করেন, যে সরকারটাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে টেনে হিচড়ে বিদায় করা হয়েছে, এখনো তাকে তারা প্রধানমন্ত্রী বলতেছে। তাদের আরো হেডলাইন দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগে মামলা। এখানে যদি হচ্ছে কোনো একটা মাদ্রাসায় একটা কিছু ফুটতো বা কিছু হইতো, ডাইরেক্ট বলে দিত যে ওইখানে হচ্ছে জঙ্গি হামলা হয়েছে, ওইখানে এ হয়েছে তা হয়েছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে জাস্ট এখানে ওরা উল্লেখ করছে এটা অভিযোগ।
প্রথম আলোর হেডলাইন ন্যারেটিভের এমন শত শত উদাহরণ দেওয়া যাবে। এভাবে মানুষের ইমোশনকে জিম্মি করে দিনের পর দিন শব্দ সন্ত্রাস করে চলেছে প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলো। বিগত ফ্যাসিস্ট রেজিমে যতভাবে পা চাটা সম্ভব সবভাবে পা চেটে এসেছে প্রথম আলো, ডেইলি স্টার। এমনকি ফ্যাসিস্ট রেজিম গত হবার পরেও তাদের এই শব্দ সন্ত্রাস থামেনি। দ্য ডিসেন্টের করা একটা অ্যানালাইসিসে বিষয়গুলো আরো দারুণভাবে ফুটে উঠেছে। 4 সহিংস ঘটনার শিরোনামে প্রথম আলো শব্দ চয়নে পার্থক্য দেখেন। সহিংস জামাত, জামাত শিবিরের তাণ্ডব, জামাতের সহিংসতার বলি, হেফাজতের ধ্বংসযজ্ঞ, হেফাজতের অগ্নিসংযোগ, তাণ্ডব, যুদ্ধক্ষেত্র ইত্যাদি। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম আলো কখনো কখনো বিএনপির তাবেদারিও করেছে। খালেদা জিয়াকে নেত্রী আখ্যায়িত করে কলাম ছাপাচ্ছে, অথচ এই বিএনপির নামেও একসময় ব্যাপক সহিংসতা, তার রাজনীতি, লাশের মিছিল নামে ট্যাগ দিয়ে নিউজ ছাপানো হতো। অথচ আওয়ামী লীগের সহিংসতার নিউজগুলো দেখেন, দুর্বৃত্তদের হামলা, দুর্বৃত্তদের আগুন, হামলা হয়েছে, আগুন দিয়েছে, মানে যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কাজটা আওয়ামী লীগ দোসররাই করেছে, সেখানে তারা এর নাম দিচ্ছে দুর্বৃত্ত। অর্থাৎ বিএনপি একটা যদি হরতাল ডাকে, সেখানে যদি কোনো ধরনের সহিংস ঘটনা ঘটে, তখন সেটাকে বলা হচ্ছে বিএনপির হামলা, দেন হচ্ছে বিএনপির জ্বালাও পড়াও, দেন হচ্ছে বিএনপির হচ্ছে ককটেল বিস্ফোরণ ইত্যাদি। কিন্তু সেম কাজটা আওয়ামী লীগ করলে সেখানে তারা কোনো সংগঠনের নাম নিচ্ছে না, জাস্ট সেখানে তারা উল্লেখ করতেছে দুর্বৃত্ত ইত্যাদি অন্যান্য শব্দ। হিপোক্রিসির তো একটা লিমিট থাকা উচিত। এরা সকল লিমিট আসলে ক্রস করে গিয়েছে। 17 বছরে ফ্যাসিস্ট রেজিমের স্বৈরাচারী হাসিনার অন্যতম বড় হাতিয়ার ছিল জঙ্গি নাটক। মূলত ইসলামপন্থীদের কোণঠাসা করতে এই হাতিয়ার ইউজ করত খুনি হাসিনা, আর এই কাজে তাকে সাহায্য করতো এইসব তথাকথিত প্রিন্ট মিডিয়াগুলো। জাস্ট এই হেডলাইনগুলো দেখেন, মুসলিম জঙ্গিরা আসলে কার ক্ষতি করছে, তারা মুসলিম নামটাকে হাইলাইট করেছে। জঙ্গিবাদের নামে তরুণরা ভুল পথে যাচ্ছে, জঙ্গিবাদ দমনে আমেরিকার স্টাইল কোনটা, জঙ্গিবাদ দমনে সামাজিক উদ্যোগ কম, জঙ্গি সন্দেহে আটক, জঙ্গির স্ত্রী নিহিত, এমন শত শত নিউজ আছে জাস্ট এই জঙ্গিবাদ নিয়ে। তাবলিগের ফাজাইলে আমলের মতো বইকে তারা উগ্রবাদী বই হিসেবে পরিচয় করে দিচ্ছে। সিরিয়াসলি ভাই, ফাজাইলে আমলের মতো বই যেখানে বেশিরভাগই বিভিন্ন আমল টামল নিয়ে বিভিন্ন হাদিস টাদিস আছে, এটা শুনলে অনেক সময় ঘুমিয়ে আসে এমন একটা অবস্থা, সেটাকে তারা উগ্রবাদী বই হিসেবে পরিচয় করে দিচ্ছে। আর উগ্রবাদ শব্দ দুইটা যেন এদের কাছে ছিল মধুর মতো। সাধারণ মানুষের কাছে জ অক্ষর দিয়ে শব্দ বানাতে বললে তারা বলবে জাহাজ কিংবা জগ, আর এইসব প্রিন্ট মিডিয়াগুলোকে যদি জ দিয়ে কোনো শব্দ বানাতে বলেন তাহলে প্রথমেই তারা বানাবে হচ্ছে জ। বছরের পর বছর ধরে জঙ্গি নামের ন্যারেটিভ তৈরি করে যে কত শত মানুষকে বিপদে ফেলা হয়েছে তার সংখ্যাটা আজও অজানা। সেই সংখ্যার হিসাব কেউ কখনোই প্রথম আলোর কাছে জানতে চায়নি। ইভেন গুম কমিশন ফর্ম হওয়ার পরেও কখনোই সরকার তাদের জবাবদিহিতার আওতায় আনে নাই, বরঞ্চ যখন যেভাবে পেরেছে তাদেরকে প্রোটেক্ট করেছে। প্রথম আলো, ডেইলি স্টার কার্যক্রম নিয়ে যখন মানুষ সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, তখন সরকারে বসে থাকা আসিফ নজরুল, নাহিদ ইসলামরা প্রথম আলোর অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে ছবি তুলছে। শহীদ ওসমান হাদির পক্ষের যে আন্দোলন সেটাকে তারা স্থগিত করতে তারা ডেইলি স্টার এবং প্রথম আলোর কাছে জানতে চাচ্ছে যে ভাই তোমাদের কয়টা ইট ওরা ভাঙছে। যে সকল বিপ্লবীদের জন্য আজ আমরা ইচ্ছামতো কথা বলতে পারছি, সেই সকল বিপ্লবীর চেয়ে কি প্রথম আলো, ডেইলি স্টার একটা ইটের দাম অনেক বেশি, যারা গত 17 বছর ধরে এই ফ্যাসিস্টের পাচেটা গিয়েছে? এই প্রশ্নের কি কোনো উত্তর আছে? এই ভিডিওতে জাস্ট প্রথম আলোর আমলনামাগুলোকে হাইলাইট করা হয়েছে। এমন আরো শত শত মিডিয়া আছে যারা কিনা অশুভ শক্তির ন্যারেটিভ বাস্তবায়নে কাজ করছে। কালচারাল ফ্যাসিজমের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে তারা। এখন প্রশ্ন হলো কিভাবে তাদের এই ন্যারেটিভগুলোকে ডিল করা যায়। এজন্য প্রথম দরকার এই সকল ন্যারেটিভ যারা তৈরি করে তাদের আসল মুখোশ জনগণের সামনে ফাঁস করে দেওয়া। মানুষ যখন জানবে এইসব মিডিয়া আসলে বোগাস কাজ করে থাকে, তখন তারা নিজ থেকে সতর্ক হয়ে যাবে। পাশাপাশি সঠিক নিউজ প্রচার করে এমন মিডিয়াগুলোকে বেশি বেশি প্রমোট করা। এখানে আরো একটা কাজ করা যায় যেটা আমাদের আনোয়ার টিভি বা এই টাইপের পেজগুলো করে থাকে, অনেকটা আয়রনিক্যাল কাজ। আমরা যদি সম্মিলিত অবস্থানের মাধ্যমে ফ্যাসিস্টদের মিডিয়ার ন্যারেটিভকে ভেঙে দিতে পারি, তাহলে আমরা কালচারাল ফ্যাসিস্টদের মেরুদণ্ডকে ভেঙে দিতে পারবো। আমাদের কালচারের একটা বড় অংশ ধারণ করে এই মিডিয়া। আমাদের শহীদ ওসমান হাদি ভাই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিলেন, তার শেষটা আমাদেরকেই করতে হবে। তার লেগাসিকে ধরে রেখে মিডিয়া কালচারের বিরুদ্ধে চালিয়ে যেতে হবে আমাদের লড়াই। হাদি ভাইয়ের ভাষায় একটা প্রথম আলোর বিপরীতে তৈরি করতে হবে আরো 10টা পত্রিকা। সুস্থ মিডিয়ার চর্চা ছড়িয়ে পড়ুক সবখানে, এমনটাই চাওয়া দেশের প্রতিটি মুক্তিকামী মানুষের। আজকের ভিডিও শেষে আমার ছোট্ট একটা বিষয় জানার, সেটা হচ্ছে আপনারা কি মনে করেন প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস ভাঙ্গা এটা ঠিক কাজ? আমি দেখতে চাই কমেন্ট বক্সে কোন পক্ষের মানুষ বেশি। ভিডিও শেষে বীর শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য আমাদের সহস্র শ্রদ্ধা। হাদি ভাই তার চিন্তা চেতনা আর কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল। এই বাংলাদেশ যতদিন আছে ততদিন ওসমান হাদি ভাইকে মানুষ স্মরণ করবে, বাংলাদেশের মানুষ স্মরণ করবে, এবং ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলতো সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ লড়াই করে যাবে।